আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি সবাই ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধনের সম্প্রতি ফল প্রকাশ হয়েছে। যারা টিকেছেন তাদেরকে সকলকে অভিনন্দিত করছি আমার এই চ্যানেলে। আর যারা টিকেননি তাদের জন্য দোয়া রইল এবং পরামর্শ হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করেন, কারণ পরিশ্রম করলে অবশ্যই আপনি সেই পরিশ্রমের ফল পাবেন। ঠিক আছে, যাই হোক, আজকে এই ভিডিওটা সাজিয়েছে মূলত আমাদের সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখার ভাই বোনদের জন্য। যারা এমন রয়েছেন তারা আসলে এখানে ব্যবসা শিক্ষা শাখা থেকে প্রচুর পরিমাণে রিটার্নে ফেল করে। এটার অন্যতম কারণ হচ্ছে কি জানেন? নাম্বার ওয়ান কারণ, যেটা আমরা ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো পড়ি এই সাবজেক্টগুলো মূলত ইংলিশ মিডিয়ামের। ঠিক আছে, তো আমাদের রিটার্নটা যেটা দিতে হয় সেটা হচ্ছে বাংলা ভাষণ। আর এই টার্মগুলো আমরা খুব বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারি না পরীক্ষা হলে, তাই সেজন্য এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমরা অ্যাভারেজ লেখালেখি, আমরা এসএসসি ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্সে যেরকম অ্যাভারেজভাবে লিখে আসছি, নিবন্ধনেও চাই সে অ্যাভারেজভাবে লিখে পাশ করে আসতে। আসলে অ্যাভারেজ লেখা লিখে আপনি নিবন্ধনে পাশ করতে পারবেন, ঠিক আছে, 100 মার্কস কমপ্লিট করে আসতে পারবেন, বাট আপনার পাশ আসবে না। তাই যারা বারবার ফেল করছেন তাদের জন্য এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য আমার এই ভিডিওটি সাজিয়েছি খুব ছোট একটা টপিকস নিয়ে এবং হিসাব বিজ্ঞানের খুব আমরা জানি যে সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখার আমাদের টপিকস হচ্ছে 4টা। হিসাব বিজ্ঞান থেকে আসবে 25 মার্কস, এরপর ব্যবসার পরিচিতি ম্যানেজমেন্ট থেকে আসবে 25 মার্কস, তারপরে অর্থায়ন ও বাজারজাতকরণ থেকে 25 মার্কস, তারপর হচ্ছে আমাদের ব্যবসা উদ্যোগ বা ভূগোল থেকে 25 মার্কস। এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্কসের রিটার্ন হবে। সবগুলোই থিওরিটিক্যাল, শুধুমাত্র হিসাব বিজ্ঞানের 25-এর মধ্যে প্রায় 15, 14, 15, 16 এরকম মার্কস ম্যাথস থাকে, আর বাকি সবগুলোই থিওরিটিক্যাল। এখন থিওরিটিক্যাল কিন্তু একটু টেকনিক্যালি লেখা লাগে, একটু যদি আপনি ট্যাক্টফুলি না হন তাহলে কিন্তু আপনার রিটেনে ভালো একটা মার্কস আসবে না। তাই আমি বলবো যে আপনার প্রতিটা টপিকস ভালো করে পড়বেন এবং প্রতিটা টপিকসের উপর আপনি একটা নোট করবেন। ঠিক আছে, ওই নোটটা আপনি মনের মতো করে করবেন। 2-3টা আপনি যে করেছেন, অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমরা তো ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সনে লিখেছি থিওরিগুলোও, তো এখানে বাংলা এসে সমস্যা হচ্ছে, তাহলে বাংলা আমি কোথায় থেকে এমন টেক্সট বুক কোথায় থেকে পেতে পারি যেটা আমরা পড়তে পারি? প্রথম কথা হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বই আছে। যারা মার্কেটিংয়ে রয়েছেন মার্কেটের অনেক বই আছে, এছাড়া যারা ফাইন্যান্সে পড়াশোনা করেছেন ফাইন্যান্সের অনেক বাংলা থিওরিটিক্যাল আপনি বাংলা পাবেন, এরকম অনেক বই আছে। অ্যাকাউন্টিংয়ে যারা পড়াশোনা করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিংয়ে বিভিন্ন বাংলা মাধ্যমের অনেক পুরনো বই পাবেন আপনি পুরনো লাইব্রেরিগুলোতে। ঠিক আছে, অথবা আশেপাশে থাকলে তাদের কাছ থেকেও কালেক্ট করতে পারেন, আপনি বাংলাটা ওইখান থেকে পড়বেন। 2 নম্বরটা যেটা বলছিলাম কেন ফেল করে, 2 নম্বরটা হচ্ছে আমরা একটা গাইড ফলো করি আর গাইড থেকে হুবহু তুলে দিই কিংবা ওখান থেকেই পড়ি না। আপনি একটা গাইড অবশ্যই রাখবেন, অবশ্যই কিনবেন, বাট আপনার গাইডগুলো পড়বেন নিবেন শুধুমাত্র কিছু ধারণা নেওয়ার জন্য, ধারণা আপনি ধার করার জন্য, বাট আপনি লেখাগুলো লিখবেন অবশ্যই আপনার অনার্স লেভেলের বা মাস্টার্স লেভেলের কোনো বই থেকে। এখন আপনার কাছে যদি ইংলিশ ভার্সনের বই থাকে, বাংলা ভার্সনের বই আপনি লাইব্রেরি থেকে পুরনো বিভিন্ন লাইব্রেরি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেই সাবজেক্টগুলো আছে ওগুলোর উপর থেকে আপনি বই কিনতে পারেন, ওখানে বাংলা ভার্সনে লেখা আছে, বাংলায় লেখা আছে, তাই আপনি ওইখান থেকে পড়বেন। আজকে যা হোক, আমার এই ছোট্ট ভিডিওতে আমি হিসাব বিজ্ঞানের প্রথম যে জিনিসটা, হিসাব বিজ্ঞানের আমাদের সিলেবাসের মধ্যে প্রথমে আছে হিসাব বিজ্ঞান ও এর ধারণা, হিসাব চক্র। এই বিষয়টা আমি আলোচনা করলাম না, এটা একটা মুখস্থের ব্যাপার। যা হোক, আর হিসাব সমীকরণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি রিটেনে টিকে ভাইভাতে যান, ভাইভাতেও আপনাকে কিন্তু বেশিরভাগ সময়ে হিসাব সমীকরণ সম্পর্কে জিজ্ঞেস করে। ঠিক আছে, আমি বিসিএস এর ভাইভা দিয়েছি এবং অন্যান্য ভাইভাতেও আমিও, যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং, আমার এই হিসাব সমীকরণটা অনেক ভাইভাতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে। এই জন্য যারা
কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন তারা কিন্তু হিসাব সমীকরণটা ভাইবার জন্য, আপনি যে কোনো ভাইবাই দেন না কেন, নিবন্ধনের ভাইবা, প্রাইমারি ভাইবা বা অন্যান্য সরকারি চাকরি কিংবা বিসিএস এর ভাইবা, এই হিসাব সমীকরণ থেকে আপনাকে জিজ্ঞেস করবে। প্রশ্ন আসতে প্রশ্নটা এভাবেও জিজ্ঞেস করে হিসাব বিজ্ঞানের সূত্র কি। এভাবে আমি একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি ভাই, হিসাব বিজ্ঞানের সূত্র কি? হিসাব বিজ্ঞানের সূত্র মানে হিসাব সমীকরণ যেটা, সেটা। এই হিসাব সমীকরণটা আমাদের কাছে ইজি মনে হয়, বাট আমার মনে হয় আপনি ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার একটু ধারণা বেটার হবে। আই থিঙ্ক একটু ধারণা স্ট্যান্ডার্ড হবে। আই থিঙ্ক আপনি ভিডিওটা একটু খেয়াল করবেন। আমাদের হিসাব সমীকরণ থেকে কিন্তু 16তম শিক্ষক নিবন্ধনে একটা 10 মার্কসের একটা প্রশ্ন আসছিল যে হিসাব সমীকরণ কি এবং হিসাব সমীকরণের উপাদান সমূহ ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা হিসাব সমীকরণ কি? আমরা যদি হিসাব সমীকরণটা এই ক্যালকুলেশনটার উপরে, এই ইকুয়েশনটার উপরে আমরা তাকাই, তাহলে আমরা হিসাব সমীকরণের সংজ্ঞাটা বুঝতে পারবো। এখানে দেখেন লেখা আছে a = e। এখানে a মানে কি? a মিন্স অ্যাসেট, সম্পদ, তাই না? আর ই মানে কি? আমরা এগুলো জানি মূলত। ই মানে হচ্ছে ইকুইটি, তাই না? ইকুইটি মানে কি? মালিকানা সত্ত্ব। দেখেন, অর্থাৎ সম্পদ মানে হচ্ছে সম্পদের সমান থাকবে মালিকানা সত্ত্ব। অর্থাৎ হিসাব সমীকরণ মানে হচ্ছে এমন একটা সমীকরণ, এমন একটা তত্ত্ব যেটার দ্বারা সম্পদ এবং মালিকানা সত্ত্ব সমান বোঝাবে। ঠিক আছে, মূলত এটাই হচ্ছে হিসাব সমীকরণ। এখন মালিকানা সত্ত্বটা কি? আমরা পড়ে আসছি, আমরা জানি যে মালিকানা সম্পদ হচ্ছে সম্পদের অধিকার, তাই না? অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে সম্পদটা থাকে, ব্যবসা প্রতিষ্ঠানে আপনি একটা বিল্ডিং খাড়া করলেন ব্যবসা প্রতিষ্ঠান উদ্দেশ্যে, সেটা আপনার একটা সম্পদ। একটা জমি কিনলেন, সেটা আপনার একটা সম্পদ। আপনার দোকানের পণ্য দ্রব্যগুলো একটা সম্পদ, তাই না? এগুলো হচ্ছে সম্পদ। এখন এই সম্পদের সমান থাকবে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে সম্পদের অধিকার, সম্পদের উপরে রাইটনেস, আপনার যে অধিকার আছে এই অধিকারটা। আচ্ছা, এই অধিকার একটা ব্যবসার মধ্যে কয়জনের থাকে? 2 জনের থাকে। ভালো করে বুঝেন, এই অধিকারটা মালিকানা সত্ত্বের যে অধিকার ব্যবসায়িক সম্পদের, আমি বলেছি কি সম্পদ = মালিকানা সত্ত্ব। অর্থাৎ সম্পদ যা মালিকানা সত্ত্ব সমান হবে, সম্পদ যতটুকু থাকবে মালিকানা সত্ত্ব সমান হবে। এখন মালিকানা সত্ত্ব সম্পদের সমান হবে কেন? দেখেন, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে সম্পদগুলো থাকে এগুলো 2 জনের অধিকারে থাকে। নাম্বার 1 অধিকার মালিকের নিজের। মালিকের নিজের মানে ব্যবসার নিজে। ব্যবসা আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটা একক সত্তা বিশিষ্ট সত্তা, এটা আমরা জানি। অর্থাৎ মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান অন্যভাবে ধরা হবে। যদি মালিক ব্যবসা প্রতিষ্ঠানে খাটে তাহলে মালিকের একটা বেতন ধরা হয়, এটা আমরা জানি কমার্সের যারা স্টুডেন্ট। এখন তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদ সেটা এবং আরেকটা সম্পদের আরেকজনের অধিকার থাকতে পারে, এটা হচ্ছে পাওনাদারেরা। এটা আপনারা ভালো করে জানেন, একটু ভালো করে বুঝেন। প্রথম কথা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদ যতটুকু আছে এই সম্পদের উপরে অধিকার থাকে 2 জনের। নাম্বার 1 যে ব্যবসা প্রতিষ্ঠান তার নিজের, ব্যবসার নিজের মানে মালিকের নিজের। নাম্বার 2 পাওনাদারের, তৃতীয় কোনো পক্ষের। অর্থাৎ আমি একজনকে ব্যবসা করতে দিলাম 1 লাখ টাকা, তাহলে এটা তো আর মালিকের সম্পদ না, এটা কার সম্পদ? এটা আমার সম্পদ। অর্থাৎ আমি হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষ। অর্থাৎ মালিকের সত্ত্বের মধ্যে 2 জন থাকবে, সম্পদের অধিকারের মধ্যে 2 জন থাকবে। এক হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান নিজে এবং অন্যজন হচ্ছে তৃতীয় পক্ষ, পাওনাদার যাদেরকে। এই জন্যে এই মালিকানা সত্ত্বকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 লাইবিলিটি, নাম্বার 2 ইকুইটি। এল মানে হচ্ছে লাইবিলিটি, তাই না? এল মানে হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটি মানে কি? দায়, তাই না? এই দায় মানে হচ্ছে বাইরে তৃতীয় পক্ষের যে পাওনাটা সেটা। আর ওই মানে কি? ওই মানে হচ্ছে ওতে তো আমরা জানি, আর ও ইতে আমরা জানি ই ফর ইকুইটি, আর ও মানে হচ্ছে ওনার্স ইকুইটি, অর্থাৎ মালিকের অধিকার। অর্থাৎ ইকুইটি 2 ধরনের। এই যে ইকুইটি মালিকানা সত্ত্ব 2 ধরনের। একটা হচ্ছে মালিকের নিজের অধিকার, মালিক যেটা খাটিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে সেটা, আর একটা হচ্ছে কি যে তৃতীয় পক্ষে যারা পাওনাদার আছে তারা। দ্যাট মিন্স এই সমীকরণটাকে একটু মডিফাই করলে আমরা পাবো a = l + ওই। কারণ l মানে হচ্ছে আমার এই সম্পদের ভিতরে আছে হচ্ছে আমার বাহিরের যারা পাওনাদার, কিংবা আমার একজন ব্যাংকও কিন্তু
লাইবিলিটির মধ্যে থাকতে পারে। একজন ব্যাংকার, ব্যাংক থেকে আমি লোন নিয়ে ব্যবসা শুরু করলাম, তাহলে এই এল কিন্তু একজন ব্যাংকার। আর ওনার্স ইকুইটি কি ব্যবসা প্রতিষ্ঠানে আমি যা দিলাম, মালিক যা দিল, মালিকের পক্ষ, মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদ। আচ্ছা, এটা হচ্ছে আরেকটু ব্রড সমীকরণ। আমি যদি এই সমীকরণটাকে আরেকটু ব্রড বলি, আপনি ভাইভাতে কিংবা রিটার্নে এরকম আসতে পারে যে 16তম শিক্ষক নিবন্ধনে আসছিল হিসাব সমীকরণ কি, এটা তো আপনি বলতেই পারবেন। আর হিসাব সমীকরণের উপাদান সমূহ ব্যাখ্যা করো। উপাদান সমূহ ব্যাখ্যা করতে বললে আপনাকে এইটা জানতে হবে, এই যে এটা হচ্ছে হিসাব সমীকরণের পরিপূর্ণ উপাদান। এই সমীকরণ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনার হিসাব সমীকরণের পরিপূর্ণ উপাদানগুলো লিখতে পারবেন। সেটা কেমন দেখেন, ওনার্স ইকুইটির মধ্যে অনেক কাহিনী আছে। ওনার্স ইকুইটি মিন্স আমি ধরেন আমি নিজে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম। এই ব্যবসার আমার অধিকার যেটা, মালিকের নিজের অধিকার যেটা, ওনার্স ইকুইটি মালিকের নিজের অধিকার। ওনার্স ইকুইটি মালিকের নিজে যেটা ব্যবসার মধ্যে পাবে। তাহলে এই মালিকের অধিকারটা মূলত কিভাবে থাকে দেখেন, মালিকের অধিকারটা আসলে কি। যেমন মালিকের অধিকারের যে সম্পদটা সেটা কিভাবে হবে, যেমন এই যে আমি সি টানলাম, সি মানে হচ্ছে ক্যাপিটাল, মানে হচ্ছে মালিক যেটা নিয়ে ব্যবসা শুরু করেছে কিংবা ব্যবসা শুরু করার পরে আবার নতুন করে কোনো কিছু যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করে, সেটা হচ্ছে ক্যাপিটাল। এটা কিন্তু মালিকের অধিকার, তাই না? আচ্ছা, এই ক্যাপিটাল থেকে বাদ দেওয়া হয়েছে ড্রয়িংসকে। ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, ডি মানে হচ্ছে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। এখন উত্তোলনটা কি? উত্তোলন হচ্ছে মালিক দেখা গেল যে তার একটা জীবন বীমা আছে কিংবা তার স্ত্রীর জীবন বীমা আছে। জীবন বীমা মানে কি, এটা ব্যক্তিগত একটা বীমা করা হয়েছে। এখন ব্যবসা প্রতিষ্ঠানটা তার দোকান আছে, ওই দোকান থেকে টাকা সে বীমাতে দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু তার যে সম্পদটা, তার যে ক্যাপিটালটা এখান থেকে কমে গেল। এই জন্য এই ক্যাপিটাল থেকে ড্রয়িংস বাদ দিতে হবে। অথবা আমি 5 লাখ টাকা ইনভেস্ট করেছি ব্যবসা প্রতিষ্ঠানে, ঠিক আছে, বাট 6 মাস পরে দেখা গেছে যে স্ত্রীর গহনার জন্য 60,000 টাকা বা 50,000 টাকা সেখান থেকে মালিকে উত্তোলন করলো। উত্তোলন টাকা 50,000 টাকা নিয়ে স্ত্রীকে গয়না করলো, অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে যে উত্তোলনটা করলো সেটা কিন্তু তার এই ক্যাপিটাল থেকে বাদ যাবে, কারণ তখন তার কিন্তু ইনভেস্টমেন্ট থাকলো না, ক্যাপিটাল থেকে বাদ যাবে। তারপরে হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময়ে রেভিনিউ আসবে। আর মানে হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে কি? আয়, তাই না? আয় আসবে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর আয় আসবে। এই আয়টা কি ক্যাপিটালের সাথে যোগ হবে না? যোগ হবে, এই জন্য প্লাস দিয়েছে। মানে 1 বছর আমি ব্যবসা করেছি, 1 বছর পরে আমার 50,000 টাকা লাভ হয়েছে, তাহলে তো এই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বেড়ে গেল, মূলধনটা বেড়ে গেল, ক্যাপিটালটা বেড়ে গেল, এই জন্য প্লাস করা হয়েছে, তাই না? তারপরে হচ্ছে ই, যেটা ই হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স মানে কি? ব্যয়। এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, অর্থাৎ এটা এই ব্যয়টা কিন্তু আবার রেভিনিউ থেকে বাদ যাবে, মানে টোটাল সি থেকে বাদ যাবে, রেভিনিউ থেকে বাদ যাবে। আয় যেটা হয়েছে, ধরেন আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গিয়ে 1 বছরে আমি আয় করেছি 3 লাখ টাকা, কিন্তু এই 3 লাখ টাকা কি পুরাটাই আমার আয়? না, এই আয় থেকে বাদ দিতে হবে এই 3 লাখ টাকা অর্জনের পিছনে আমার কত টাকা ব্যয় হয়েছে। 3 লাখ টাকা অর্জনের পিছনে আমার দোকান ভাড়া আছে, কর্মচারী বিল আছে, কারেন্ট ভাড়া আছে, বিভিন্ন পরিবহন খরচ আছে, অন্যান্য আদার্স যত এই ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে যত খরচ আছে, এই সমস্ত খরচ বাদ দিতে হবে। অর্থাৎ আমার যে সম্পদটা আছে, এই সম্পদের প্রথম অংশটা হচ্ছে আমি যেটা ইনভেস্ট করেছি, দ্যাট মিনস হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত প্রয়োজনে আমার ব্যক্তিগত জীবন বীমা প্রদান করলাম, ব্যক্তিগত আমি একটা ফ্রিজের শোরুম দিলাম, এখন আমি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য বাসায় একটা ফ্রিজ নিয়ে নিলাম, তাহলে কিন্তু এটা কিন্তু আমার ক্যাপিটাল লেস করে দিল ড্রয়িংটা, আমি ব্যক্তিগত ব্যবহার করার কারণে, তাহলে ক্যাপিটাল থেকে এটা মাইনাস করতে হবে। তারপরে একটা নির্দিষ্ট সময় পরে আমার রেভিনিউ হলো, আয় হলো, এই আয়টাও কিন্তু আয়টা তাহলে আমার সম্পদে পরিণত হয়ে গেল, ক্যাপিটালে পরিণত হয়ে গেল, তাই না? তাহলে এই ক্যাপিটাল থেকে তাহলে রেভিনিউ যোগ হবে, বাট এই রেভিনিউ থেকে আবার কি আমার টোটাল যে এক্সপেন্সটা বাদ দিতে হবে, আমার যে টোটাল খরচটা হয়েছে এই আয় করতে যে খরচটা হয়েছে এই খরচটা বাদ দিতে হবে। অর্থাৎ আলটিমেটলি দেখলাম আমরা প্রথমে দেখলাম কি এ ইকুয়াল টু সম্পদ, যে কথা সম্পদের সমান টাকা ইকুইটি হবে। ইকুইটি মানে কি? সম্পদের অধিকার এবং পাওনাদারদের অধিকার। একজন ব্যবসা প্রতিষ্ঠানে যারা পাবে তাদের টাকা
এবং ব্যবসা প্রতিষ্ঠানে যা আছে বর্তমানে ওই টাকা মিলে টোটাল সম্পদ, ঠিক আছে? এই টাকা মিলেই সম্পদ, এই কারণে লাইবিলিটি মানে যারা পাবে, আর ওনার সিকিউরিটি মানে সম্পদ যেটা আছে। তারপর যে ওনার সিকিউরিটি আবার অনেক ভাবে হতে পারে। ওনার সিকিউরিটির মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, মানে মালিকের অধিকারটা যেটা, ওনার সিকিউরিটি মিন্স কি, মালিকের অধিকার। মালিকের অধিকারের ব্যাপারে আবার মালিক যেটা খাটিয়েছে টাকা, এটা তার অধিকার, কিন্তু এই অধিকার থেকে আবার বাদ যাবে যদি ওই টাকা খাটানোর মধ্যে ব্যক্তিগত কোনো খরচ করে, এটা বাদ দিতে হবে। বাৎসরিক শেষে যে ইনকামটা হবে, এই ইনকামটা আবার ক্যাপিটালের সাথে যোগ হচ্ছে আলটিমেটলি। আবার এখানে এই ইনকামটা রেভিনিউটা করার ক্ষেত্রে যে খরচটা হচ্ছে, এটাও কিন্তু বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা টোটাল এটা সমান এই ইকুইটিটা হবে, তাই না? অর্থাৎ তাহলে আমরা হিসাব সমীকরণ বলতে আমরা বুঝলাম এটাই যে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর সম্পদ এবং যে মালিকানা সত্ত্ব সমান হবে, সেটাকে বলা হয় হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণের উপাদান সমূহ ব্যাখ্যা করুন, এটা 16তম বিসিএস এর নিবন্ধনের প্রশ্ন, ঠিক আছে? তাহলে আপনি অবশ্যই ব্যাখ্যা করতে পারবেন। নাম্বার 1, যে হিসাব সমীকরণের সম্পদকে, সম্পদ হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিক যা এই ব্যবসা প্রতিষ্ঠানে যা আছে সবকিছুকে অ্যাসেটস বলা হয়, সম্পদ বলা হয়। তারপরে লাইবিলিটি মানে কি, দায় মানে কি, পাওনাদাররা, তাই না? এই পাওনাদাররা একজন ব্যাংকার হতে পারে, ব্যাংক থেকে আমি যদি টাকা নিই, একজন ব্যক্তি হতে পারে, ব্যক্তি থেকে যদি আমি টাকা নিই, তাহলে লাইবিলিটি মানে হচ্ছে পাওনাদার মানে কি, দায়, ঠিক আছে? এই দায়টাকে আমি ব্যাখ্যা করতে পারবো। তারপর ক্যাপিটাল, মালিকানা সত্ত্ব। এই ক্যাপিটালকে বর্ধন করার জিনিস আছে একটা, এটা হচ্ছে রেভিনিউ। আর ক্যাপিটালকে মাইনাস করার জিনিস আছে দুইটা, এটা হচ্ছে ড্রয়িংস এবং এক্সপেন্স। এটাও আমরা লিখতে পারবো যে হিসাব সমীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধন, ঠিক আছে? মূলধন কি, মালিক যা নিয়ে ব্যবসা শুরু করলো বা কিংবা পরবর্তীতে ব্যবসায় যা অতিরিক্ত হিসেবে মালিক এনেছে, বিনিয়োগ করেছে, সেটাকে বলা হয় ক্যাপিটাল। তারপরে ড্রয়িংস কি, ব্যবসা পরিচালনার সময় মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ, টাকা কিংবা পণ্যদ্রব্য যেই ব্যবহার করেছে কিংবা নেওয়া হয়েছে, সেটাকে ড্রয়িংস বলা হয়, তাই না? তারপরে রেভিনিউ কি, একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে যে চালানোর পর একটা নির্দিষ্ট সময় অন্তর হিসাব করার পর যে আয়টা হয়, এই আয়টাকে বলা হয় রেভিনিউ। আর রেভিনিউ হচ্ছে আমাদের ক্যাপিটালকে বর্ধন করে, ক্যাপিটালকে বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে এক্সপেন্স, তাই না? যেমন ব্যবসা প্রতিষ্ঠানের, আচ্ছা, রেভিনিউর মধ্যে আমি কি বলবো, মানে যে আমার আয় হয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের নিট লাভ, নিট আয়, এগুলোই তো। তারপর হচ্ছে এক্সপেন্স, আমার যে খরচগুলো আছে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন, এরপরে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, বিভিন্ন ধরনের দৈনিক যে ব্যয় আছে সেটা, এগুলো আমাদের ক্যাপিটালকে লেস করে দেয়। তাহলে এই 1 2 3 4 5 6 অর্থাৎ টোটাল 6টি উপাদান নিয়ে আপনাকে আলাদা আলাদা ভাবে একটু ব্যাখ্যা দিবে, এবং টোটাল 6টাই যদি আপনার হিসাব সমীকরণের উপাদান সমূহের মধ্যে আসে, তাহলে কিন্তু আপনাকে এখানে যদি 6 মার্কস রাখা হয়, 5 মার্কস দিতে বাধ্য হবে। বাট আপনি যদি 1-2টা স্কিপ করেন কিংবা এই সমীকরণ দিয়ে আপনি ব্যাখ্যা সমূহ দেন, যে হিসাব সমীকরণের উপাদান সমূহ রয়েছে অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটির ভিতরে যেগুলো আছে সেগুলো আপনি ব্যাখ্যা করলেন না, তাহলে কিন্তু আপনি মার্কসটা ভালো পাবেন না। এই জন্য বলছি, আপনার আসলে আমাদের সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে থিওরি, তাই না? থিওরিগুলো যদি আপনি একটু টেক্টফুলি না লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার মার্কস ক্যারি করা সম্ভব না। আর থিওরি লেখার অন্যতম ভালো মার্কস পাওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে আপনার যেই জিনিসগুলো আছে, সংজ্ঞা চাইলে আপনি 1-2জন স্পেশালিস্টের সংজ্ঞা দিতে পারেন, যারা বিশেষজ্ঞ আছে তাদের সংজ্ঞা 1-2টা দিতে পারেন। অবশ্যই যে কোনো সংজ্ঞা চাক বা বলতে কি বোঝায় চায়, আপনি 3টা অংশ রাখবেন, ভূমিকা রাখবেন, মাঝখানে অংশটুকু, তারপরে উপসংহার পরিশেষ হিসেবে আরেকটা আপনার মতো করে একটা সংজ্ঞা দিবেন, ঠিক আছে? এইভাবে যদি আপনি প্রতিটা থিওরি ভালো করে লিখেন, আশা করি আপনার ফেল করার কথা না। তবে আমি বলবো বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে আপনি বিশ্লেষণ করেন,
ঠিক আছে? আর অবশ্যই প্রতি টপিক্সের উপরে নোট করবেন। আমাদের সিলেবাসে, শিক্ষক নিবন্ধনের সিলেবাসে প্রতিটা কিন্তু আলাদা আলাদা টপিক্স আছে, তাই ওই টপিক্সগুলো অবশ্যই আপনি খাতার মধ্যে যে টপিক্স লিখবেন, মনে করেন হিসাব সমীকরণ লিখলেন, খাতায় হিসাব সমীকরণের এটা শিরোনাম দিলেন। এখন হিসাব সমীকরণ বলতে কি বোঝায়, আপনি 3টা স্টেপে হিসাব সমীকরণের সংজ্ঞা বা বলতে কি বোঝায় এই প্রশ্নটা একটা পেজে লিখবেন। 3টা স্টেপ, ভূমিকা, মধ্যের অংশ, তারপরে কি লাস্টের অংশ, এইভাবে। তারপর উপাদান সমূহ, আপনি ভিতরের উপাদান, এই যে উপাদানগুলো আছে এইগুলো সম্পর্কে আপনি ভালো জানেন। অ্যাসেট কি, লায়াবিলিটি কি, তাই না, ক্যাপিটাল কি, ড্রয়িংস কি, রেভিনিউ কি, এক্সপেন্স কি, এটা জানেন। বাট আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে এই 6টা টপিকস আপনাকে আনতে হবে উপাদানের মধ্যে। একটা টপিকস বাদ দিলে কিন্তু আপনার 2 মার্কস কমে যাবে, লেস হয়ে যাবে, ঠিক আছে? এইজন্য এভাবে প্রতিটা টপিকসের উপর আপনি নোট করে পড়েন, ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের হয়তোবা যারা পুরনো বা অনেকবার এক্সাম দিয়ে ফেল করেছি তাদের জন্য এবং নতুনদের জন্য আমার মনে হয় আপনার জন্য কাজে লাগতে পারে। তাই আমাদের একটা কোর্স চালু হয়েছে, যেটা 22শে মে থেকে শুরু হবে। 22শে মে থেকে শুরু হবে, টোটাল 35টি ক্লাস হবে, ঠিক আছে? আর বিভিন্ন টপিকসের উপরে আমাদের পিডিএফ থাকবে, যেমন হিসাব সমীকরণ, এটা আমাদের পিডিএফ থাকবে। হিসাব সমীকরণ বলতে কি বোঝায়, উপাদান সমূহ, আমাদের পিডিএফ থাকবে। ওই পিডিএফ থেকে আপনি আপনার ব্যক্তিগতভাবে নোট করার প্রয়োজন নেই, আমাদের নোটটা খুবই স্ট্যান্ডার্ড, ওইটাই আশা করি আপনি পড়লে বা অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই 35টা ক্লাসের মধ্যে আমাদের কোর্স ফি ধরা হয়েছে, সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হবে, রবি, ঠিক আছে, মঙ্গল আর হচ্ছে বুধবার। ওকে, এই 3 দিন 3টি ক্লাস হবে। কোর্স ফি ধরা হয়েছে 1000 টাকা, ঠিক আছে? তাই বলবো, আপনি যদি মনে করেন, আপনি যদি অভিজ্ঞ হন, তাহলে আপনার প্রয়োজন নেই এখানে আসার। আর যদি মনে করেন যে বারবার পরীক্ষা দিয়ে ফেল আসছে কিংবা আপনি এবছর নতুন, তাহলে আমাদের এখানে করতে পারেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, অবশ্যই জানাবেন। আর সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখার ক্লাসগুলো বিভিন্ন টপিক্সের উপরে মাঝে মধ্যে আমি ক্লাস করাবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে আপনি ক্লাসগুলো পরবর্তীতে পেতে পারেন, ঠিক আছে? সবার জন্য শুভকামনা আর দোয়া রইল। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।